আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি উম্মে আহসানা জেরিফ, সহকারী অধ্যাপক, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমি ক্লাস নিব একাদশ ও দ্বাদশ শ্রেণী, বিষয় ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, দ্বিতীয় পত্র। আজকে আমি এই ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে ব্যবস্থাপনার ধারণা অধ্যায়টি পড়াব। এই ব্যবস্থাপনার ধারণা অধ্যায়ের আজকে আমার দ্বিতীয় ক্লাস। আমি এই অধ্যায় থেকে আজকে পড়াবো ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ। চলো আমরা ক্লাস শুরু করি। এখন আমরা ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, ব্যবস্থাপনার উৎপত্তি কখন, কোথায়, কিভাবে হয়েছিল তা কেউ সঠিকভাবে বলতে পারে না। তবে অনেকেরই ধারণা যে মানুষ যখন দলবদ্ধ হয়ে জীবনযাপন শুরু করলো তখনই ব্যবস্থাপনার প্রয়োগ শুরু হয়েছে। মানুষ জীবিকার প্রয়োজনে পশু শিকার ও অন্যান্য কাজকর্ম যখন করতেন তখন দলনেতার নেতৃত্বে সেই কাজগুলো সম্পাদন করা হতো। আচ্ছা, পূর্বে সমাজপতি, পুরোহিত, ধর্মযাজক, সামন্ত প্রভু, রাজা, মহারাজা, মহাজন প্রভৃতি ব্যক্তিবর্গের হাতে ন্যস্ত ছিল শিল্প, বাণিজ্য, সমাজ, দেশ ও জাতি পরিচালনার দায়িত্ব। অনেক মনীষীর ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আমরা পেয়েছি আধুনিক ব্যবস্থাপনা। মিশরের পিরামিড, আগ্রার তাজমহল, তারপরে চীনের প্রাচীর, স্পেনের আল হামরা, তারপর প্রাসাদ, ব্যাবিলনের শূন্য উদ্যান প্রভৃতি কীর্তি ব্যবস্থাপনার স্বাক্ষর, নৈপুণ্যের স্বাক্ষর বহন করে থাকে। তখন ব্যবস্থাপনার তাত্ত্বিক দিকটা তেমন প্রসার লাভ করে নাই বা সমৃদ্ধি লাভ করে নাই। আচ্ছা, তাত্ত্বিক দিকটি তেমন প্রসারিত হয় নাই বা সমৃদ্ধি লাভ করে নাই। কাজে আমরা বলতে পারি ব্যবস্থাপনা উৎপত্তি ও ক্রমবিকাশ অনেক প্রাচীন, অনেক পুরনো। আচ্ছা, আমরা উত্তরাধিকার মাত্র। ব্যবস্থাপনার বিস্তারিত উন্নয়ন ও বিবর্তন এর ধারাবাহিক একটা প্রচেষ্টা। হাজার হাজার বছর আগে বা পূর্ব মানুষরা আমাদের মতোই সমস্যায় ছিল। তারা বিভিন্ন বাস্তব অভিজ্ঞতার আলোকে ব্যবস্থাপনা কার্যটা সম্পাদন করতেন বা সমাধান করতেন। আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিস সালামকে 30খানা আসমানি কিতাব সম্পাদন মানে আসমানি কিতাব প্রদান করা হয়েছিল। তিনি যেন এই কিতাবের আলোকে আমাদের দৈনন্দিন কাজকর্ম, তারপরে ব্যবসা এবং আমাদের বিবিধ সমস্যা মানে পরিচালনা বা ওই অনুযায়ী নির্দেশ প্রদান করতে পারেন বা করেন। আচ্ছা, এছাড়া হজরত দাউদ আলাইহিস সালামকে একটি মসজিদ নির্মাণের কাজে মানে উনি যে দক্ষতা প্রয়োগ করেছিল এটা আমাদের কাছে বিশেষ লক্ষণীয়। আচ্ছা, আমরা মানুষের পারিবারিক জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আসে এবং তখন থেকেই কিন্তু এই ব্যবস্থাপনার মানে প্রয়োজনটাও অনুভূত হতে থাকে এবং ক্রমান্বয়ে এটি ধারাবাহিকভাবে উন্নতি লাভ করে এবং এর বিকাশ ঘটাচ্ছে। বর্তমানে মানে এই ব্যবস্থাপনার মধ্যে আমাদের দেশ, সমাজ এবং রাষ্ট্র আওতাভুক্ত রয়েছে। ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশকে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে 3টি কাল বা যুগে ভাগ করা হয়েছে। এখন আমরা এই শ্রেণীবিভাগটা 3টি যুগ বা কাল যেভাবে দেখানো হয়েছে সেটা আমরা বিস্তারিতভাবে একটি ছকের মাধ্যমে আগে দেখাবো। প্রথমটা হলো প্রাচীন যুগ। প্রাচীন যুগ, মধ্যযুগ,
এটা হলো নিম্ন যুগ বা বর্তমান যুগ। বর্তমান যুগকে আবার 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হলো শিল্প বিপ্লব যুগ, শিল্প বিপ্লব পরবর্তী যুগ, আর একটা হলো সমসাময়িক যুগ। প্রাচীন যুগে যে সভ্যতাগুলো গড়ে উঠেছে এখন আমরা সেগুলোর নাম লিখব। আচ্ছা, মেসোপটেমিয়া সভ্যতা, সভ্যতা তারপর হলো মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, হিন্দু সভ্যতা, চৈনিক সভ্যতা, রোম সভ্যতা, গ্রিক সভ্যতা, ভারত সভ্যতা, প্রভৃতি। এখন হলো মধ্যযুগ। মধ্যযুগে যারা যারা এই সভ্যতার নজির রেখেছেন তার মধ্যেও তারা হলেন আল ফারাবি, আল গাজ্জালি, ইমাম গাজ্জালি, লুকা প্যাসিওলি, স্যার থমাস মোর, নিকোলো ম্যাকিয়াভেলি। বর্তমান যুগকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো শিল্প বিপ্লব যুগ, শিল্প বিপ্লব পরবর্তী যুগ এবং সমসাময়িক যুগ। শিল্প বিপ্লব যুগে যে সমস্ত মানে ব্যক্তিগণ বা যে মানে বিশেষজ্ঞদের ভূমিকা বেশি, তারা হলো জেমস স্টুয়ার্ট,
অ্যাডাম স্মিথ, ক্যাফে বোল্টন, জেমস ওয়ার্ড, জেমস ওয়েন, চার্লস ব্যাবেজ প্রমুখ। শিল্প বিপ্লব পরবর্তী যুগে যাদের ভূমিকা অবিস্মরণীয় তারা হলেন এফ.ডব্লিউ. টেলর, হেনরি ফেওল, ম্যাক্স ওয়েবার, ফ্রাঙ্ক গিলব্রেথ। ফ্রাঙ্ক গিলব্রেথ, লিলিয়ান গিলব্রেথ, অলিভার সেলডন, মেরি পার্কার ফলেট, এলটন মেও, লরেন্স গেট, সমসাময়িক যুগে যারা অবদান রেখেছেন ম্যাকগ্রেগর, ডগলাস, আব্রাহাম হ্যারল্ড মাসলো। রবিন্স পি, স্টিফেন পি, রবিন্স, উইলিয়াম ওচি প্রমুখ। তাহলে আমরা উৎপত্তি ও ক্রমবিকাশের ক্ষেত্রে যাদের ভূমিকা দেখছি যে উৎপত্তি ক্রমবিকাশে প্রধানত তিনটে যুগে ভাগ করা হয়েছে। সেটা হলো প্রাচীন যুগে, মধ্যযুগ এবং বর্তমান যুগ। বর্তমান যুগকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে: শিল্প বিপ্লব যুগ, শিল্প বিপ্লব
বিপ্লব পরবর্তী যুগ এবং সমসাময়িক যুগ বা বর্তমান যুগ। প্রাচীন যুগে যে সমস্ত সভ্যতা বিশেষ ভূমিকা রেখেছিল, যেমন মেসোপটেমিয়া সভ্যতা, মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, হিরু সভ্যতা, চৈনিক সভ্যতা, রোম সভ্যতা, গ্রিক সভ্যতা, ভারত সভ্যতা প্রভৃতি। মধ্যযুগে যে সমস্ত ব্যক্তিবর্গ বিশেষ ভূমিকা বা অবদান রেখেছিলেন তারা হলো আল ফারাবি, ইমাম গাজ্জালি, লুকা প্যাসিওলি, স্যার থমাস মোর, নিকোলা ম্যাকিয়াভেলি। আচ্ছা, বর্তমান যুগকে আবার তিনটা ভাগে ভাগ করা হচ্ছে। শিল্প বিপ্লব যুগে যারা ভূমিকা রেখেছিলেন, জেমস স্টুয়ার্ট, অ্যাডাম স্মিথ, ম্যাথে বোল্টন, জেমস ওয়েন, চার্লস ব্যাবেজ। শিল্প বিপ্লব পরবর্তী যুগ, এফ.ডব্লিউ. টেলর, হেনরি ফেওল, ম্যাক্স ওয়েবার, ফ্রাঙ্ক গিলব্রেথ, লিলিয়ান গিলব্রেথ, অলিভার সেলডন, এলটন মেও, লরেন্স গেল্ট। সমসাময়িক যুগ, ডগলাস মারে, ম্যাকগ্রেগর, আব্রাহাম হ্যারল্ড মাসলো, পিটার এফ ডুকার, স্টিফেন পি রবিন্স, উইলিয়াম ওচি প্রমুখ। তাহলে আমরা আমাদের ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশের ক্ষেত্রে এই সমস্ত ভূমিকা যারা রেখেছেন তাদের নামগুলো জানলাম, এবং এখন আমরা বিস্তারিত জানব যে এই সমস্ত ব্যক্তিবর্গ কোন ক্ষেত্রে বা কোন ক্ষেত্রে বা কিভাবে তাদের ভূমিকা রেখেছিলেন ব্যবস্থাপনার ক্ষেত্রে। এখন আমরা মেসোপটেমিয়া সভ্যতা আলোচনা করব। মেসোপটেমিয়া সভ্যতা মূলত ইউফ্রেটিস নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। প্রাচীনকালে ব্যবস্থাপনা মূলত ব্যক্তিকেন্দ্রিক বা ব্যক্তি নেতৃত্বের মাধ্যমেই সীমাবদ্ধ ছিল। সে সময় সমাজে ধর্মের প্রাধান্য ছিল, এবং যেই জন্য মানে এই ব্যবস্থাপনার দায়িত্ব ছিল সমাজের পুরোহিতদের উপর। তারা বিভিন্ন কাজের পরিকল্পনা প্রণয়ন করতেন, তারা শ্রমিক কর্মীদের কার্যভার নির্ধারণ করতেন এবং সেগুলোকে নিয়ন্ত্রণ করতেন। আচ্ছা, সে সময় কার্য পরিচালনার নথিপত্র সংরক্ষণের, তারা যে কার্য পরিচালনা করত সেটা নথিপত্র সঙ্গে সঙ্গে সংরক্ষণ করত, এবং কার্য যে সম্পাদন করলো সেটার ফলাফলের একটা প্রতিবেদন তৈরি করত। এবং সে সময় কি হয়েছিল, সংকেত লিখন পদ্ধতির আবির্ভাব হয়েছিল। আচ্ছা, এই পদ্ধতির সাথে আমাদের বর্তমান আধুনিক পদ্ধতির অনেকটা সামঞ্জস্য রয়েছে। এখন আমরা আলোচনা করব মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা ব্যবস্থাপনা উন্নয়নের ইতিহাসে সবচাইতে পুরাতন সভ্যতা হলো মিশরীয় সভ্যতা। হজরত ঈসা আলাইহিওয়াসাল্লামের জন্মপূর্ব খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে 525 অব্দ পর্যন্ত সময়ে নির্মাণ হয়েছিল বড় বড় পিরামিড। আচ্ছা, এ থেকে আমরা সেখানকার ব্যবস্থাপনা কার্যক্রম এবং সাংগঠনিক দক্ষতার প্রমাণ পেয়ে থাকি। আচ্ছা, এই পিরামিড নির্মাণে 1 লক্ষ শ্রমিক কাজ করেছিল, এবং এই 1 লক্ষ শ্রমিকের কাজ করতে 20 বছর সময় লেগেছিল। এই পিরামিড নির্মাণ করতে 23 লক্ষ পাথর লেগেছিল। একটা পাথরের ওজন ছিল 2 টন, এবং 23 একর জমির উপরে এই পিরামিডটা নির্মিত হয়েছিল। এর কীর্তিমান শৈল্পিক কর্মের পেছনে ছিল সুদূরপ্রসারী পরিকল্পনা, তারপরে হলো সাংগঠনিক দক্ষতা, উত্তম নির্দেশনা, নিয়ন্ত্রণ, সমন্বয় এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা। এ সময় নীল নদের তীরে কৃষকদের কৃষিকাজের ব্যাপক উন্নতি হয়েছিল। সে সময় স্থানীয় ব্যবসায়িক কার্যক্রমের সাথে সাথে স্থানীয় ব্যবসায়িক কার্যক্রম বেড়েছিল, এবং আমদানি রপ্তানির পরিমাণও বৃদ্ধি পেয়েছিল। সেই সাথে সাথে সেই সময় অনেক বড় বড় শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠানও সেখানে গড়ে উঠেছিল। আচ্ছা, এখন আমরা ব্যাবিলনীয় সভ্যতা আলোচনা করব। এই সভ্যতা হজরত ঈসা আলাইহিস সালামের জন্মের প্রায় 500 বছর আগে ইরাকে
টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল। আচ্ছা, ব্যাবিলনীয় সভ্যতা ব্যবসায় কার্যক্রম, সামাজিক লেনদেন, তারপর নিরাপত্তা ও মজুরি ব্যবস্থা, চুক্তিপত্র তৈরি, তারপরে হলো ব্যবসায়িক নিয়মকানুন প্রভৃতি ক্ষেত্রে যথেষ্ট উন্নতি লাভ করেছিল। একই সাথে কাজকর্মের দায়িত্ব ও জবাবদিহিতার বিষয়টিও নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা বা প্রয়াস চালিয়েছিল। আচ্ছা, সে সময় একজন রাজা খাল খনন করার জন্য সেই ক্ষেত্রে নির্দেশ দিয়েছিলেন। এ কাজে কোনো ত্রুটি হলে শ্রমিকদের শাস্তির বিধান ছিল না। যিনি কাজের জন্য নির্দেশ প্রদান করেছিলেন বা তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন, তার শাস্তির বিধান কার্যকর করা হয়েছিল। সেই থেকে আমরা কিন্তু ব্যবস্থাপনার কর্তৃত্ব এবং দায়িত্বের প্রয়োগটা লক্ষ্য করতে পারি। ব্যাবিলনের শূন্য উদ্যান তৈরির ক্ষেত্রে আমরা দক্ষ ব্যবস্থাপনার পরিচয় দেখে থাকি বা উজ্জ্বল একটা উদাহরণ আমরা পাই। তারপরে হলো রাজা হাম্মুরাজি এই সভ্যতার জন্য বা এই সভ্যতার রাজ্য পরিচালনার জন্য বিশেষ আইন চালু করেছিলেন। এই আইনকে আমরা দ্য কোড অফ হাম্মুরাবি নামে আখ্যায়িত করতে পারি। সভ্যতা। আচ্ছা, এখন আমরা হিরু সভ্যতা সম্পর্কে আলোচনা করব। হিরু সভ্যতা সময় ব্যবস্থাপনা উন্নয়নে হিরুদের ভূমিকাও ছিল উল্লেখযোগ্য। আচ্ছা, হিরুদের প্রাণপুরুষ হজরত মুসা আলাইহিসসালামের জীবনীতে সুদক্ষ প্রশাসন, সংগঠক, আইন প্রণয়নকারী, সরকার পরিচালনা ও মানব সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এক দক্ষ ব্যবস্থাপকের যোগ্য পরিচয় তার জীবনীতে পাওয়া যায়। আচ্ছা, তিনি অত্যাচারী বাদশাহ ফেরআউনের হাত থেকে হিরুবাসীদের মুক্তি করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আচ্ছা, হজরত মুসা আলাইহিসসালামের শ্বশুর হজরত সুয়াইব আলাইহিসসালাম এর আদেশ অনুযায়ী কর্মী নিয়োগ প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এখন আমরা চৈনিক সভ্যতা আলোচনা করব। চৈনিক সভ্যতা প্রাচীনকাল থেকেই চীনা জাতি তাদের জ্ঞান, বিজ্ঞান ও বুদ্ধিমত্তার জন্য সারা বিশ্বে সুপরিচিত ছিল। আচ্ছা, চীনে লাওজু নামক এক ধর্মীয় নেতা কর্মী নিয়োগ ও মূল্যায়ন, পদোন্নতি ও শাস্তির বিধান প্রভৃতির ব্যবস্থা প্রচলন করেছিলেন। আচ্ছা, এই সময় চীনের রাষ্ট্রীয় কাজে উপদেষ্টা ব্যবহার, তারপরে হলো শ্রম বিভাগ, পরিকল্পনা নিয়ন্ত্রণ প্রভৃতি ব্যবস্থাপকীয় কাজের প্রচলন ছিল। আচ্ছা, খ্রিস্টপূর্ব 500 অব্দে সানজু তার রচিত দ্য আর্ট অফ ল গ্রন্থে তিনি পরিকল্পনা এবং নির্দেশনার কাজের গুরুত্ব ব্যাপকভাবে তুলে ধরেছিলেন। এখন আমরা আলোচনা করব গ্রিক সভ্যতা। আচ্ছা, ব্যবস্থাপনার উন্নয়নে গ্রিক সভ্যতায় হজরত ঈসা আলাইহিসসালামের জন্মের 500 বছর আগে থেকে বিশেষ অবদান রয়েছে। এই সময়ে ব্যবস্থাপনার রীতিনীতি উন্নয়নে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার করা হতো। আচ্ছা, গ্রিসে সেটা বংশানুক্রমিক হয়ে থাকতো। প্লেটো ও সক্রেটিস মতবাদ বা চিন্তাধারণা এই সভ্যতাকে আরও অনেকখানি সমৃদ্ধ করেছে। আচ্ছা, সক্রেটিস বিশ্বাস করতেন যে ব্যবস্থাপনা সার্বজনীন।
তার মতে গণতান্ত্রিক ধ্যান ধারণা বিকাশে তার মতবাদ অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আচ্ছা, প্লেটো শ্রম বিশ্বায়নের নীতিতে বিশ্বাসী ছিলেন। তার মতে যে শ্রমিক যে কাজে পারদর্শী তাকে সেই কাজের দায়িত্ব দেওয়া কাজের জন্য মঙ্গল, এটা তিনি ভাবতেন। এখন আমরা আলোচনা করব রোম সভ্যতা। রোম সভ্যতা ব্যবস্থাপনা উন্নয়নের জন্য রোম সভ্যতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রোম সভ্যতারও গুরুত্বপূর্ণ অবদান বা ভূমিকা রয়েছে। আচ্ছা, সাত পাহাড়ের ল্যাটিন গ্রামগুলোতে হস্তশিল্প ও অন্যান্য শিল্প পরিচালনার সময় এক ধরনের ব্যক্তি নেতৃত্বের সৃষ্টি হয়। এই ব্যক্তি নেতৃত্বের মাধ্যমে একটা জোট গঠিত হয়। আচ্ছা, এই জোট গঠনের ফলে শিল্প বিপ্লবের সম্প্রসারণ হয় এবং এই শিল্প সম্প্রসারণের ফলে ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্পের আয়তন বেড়ে যায়। তার পরিপ্রেক্ষিতে কি হয়? কোম্পানি গঠনের রূপ লাভ করে। আচ্ছা, কোম্পানি পরিচালনার জন্য এক পরিচালনা পর্ষদ তৈরি করা হয়। পরিচালকরা কী করে? যে ব্যবসায়ের জন্য ব্যবস্থাপক নির্ধারণ করে দেন বা নির্বাচন করে দেন। এই ব্যবস্থাপকরা আবার প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর কর্মী নিয়োগ দেন। এইভাবে সবার প্রচেষ্টায় কোম্পানি পরিচালিত হয়ে থাকে। আচ্ছা, রোমরা যে আইন তৈরি করেছিল আজও সারা বিশ্বে সেটা রোমান আইন হিসেবেই পরিচিত রয়েছে এবং খ্যাতি অর্জন করেছে। এখন আমরা ভারতীয় সভ্যতা সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, সিন্ধু উপত্যকার মোহেনজোদারো প্রত্নতাত্ত্বিক খননে যে সভ্যতার প্রমাণ মিলেছে তা থেকে বোঝা যায় ভারতীয় অঞ্চলের স্থাপত্য ও শিল্প বাণিজ্যে ব্যাপক উন্নতি ঘটেছিল। আচ্ছা, মোহেনজোদারো, বগুড়ার মহাস্থানগড়, তারপরে হলো রাজশাহীর পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক নিদর্শন দক্ষ ব্যবস্থারই পরিচয় বহন করে থাকে। আচ্ছা, খ্রিস্টপূর্ব 321 অব্দে কৌটিল্যর লেখা অর্থশাস্ত্র নামক বইয়ে রাষ্ট্র, তারপরে সমাজ, তার অর্থনীতি, তারপরে হলো প্রশাসন, বিচার ব্যবস্থা, অভ্যন্তরীণ নিরাপত্তার আর বিভিন্ন ধরনের চিন্তাভাবনার প্রমাণ পাওয়া যায়। আমরা ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রম বিকাশের যে কাল বা যুগে ভাগ করা হয়েছিল সেখান থেকে আজকে আমরা সবচেয়ে যে প্রাচীন যুগ, বিভিন্ন সময়ের যে সভ্যতাগুলো প্রাচীন যুগে ছিল সেই সভ্যতাগুলো সম্পর্কে আলোচনা করেছি। সভ্যতাগুলো কি ছিল? মেসোপটেমিয়া সভ্যতা, মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, হিন্দু সভ্যতা, জৈনিক সভ্যতা, গ্রিক সভ্যতা, রোম সভ্যতা ও ভারতীয় সভ্যতা। এই সভ্যতাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এই সভ্যতাগুলোর আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি যে সভ্যতা বা আমাদের দেশের যে ব্যবস্থাপনাটা সেটা ক্রমে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, যখন যেই ব্যবস্থা তৈরি করা হচ্ছিল তখনই সেই ব্যবস্থা ক্ষেত্রে বিভিন্ন ধরনের নতুন চিন্তার যোগ করা হয়েছিল এবং সেটাকে সেইভাবে সমাধান করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এইভাবে ক্রমান্বয়ে বা ধারাবাহিক বা বিবর্তনের মাধ্যমে আজকে বর্তমান পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আজকে এ পর্যন্তই প্রিয় ছাত্রীরা। সামনের দিন আবার আমরা মধ্যযুগ এবং বর্তমান যে যুগ সেই যুগগুলো সম্পর্কে আলোচনা করব। তোমরা এই সভ্যতাগুলো যদি একটুখানি বইয়ে দেখো তাহলেই বুঝতে পারবে এবং বাকি যুগগুলো বা বাকি ক্রমবিকাশগুলো আমরা সামনের ক্লাসে আলোচনা করব। প্রিয় ছাত্রীরা, আজকে এখানেই শেষ। আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো সবাই।